দুনিয়ার সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার বিস্ট 2012 সালের ফেব্রুয়ারি মাসে তার ইউটিউব চ্যানেলটা খুলছিল। তার 1000 সাবস্ক্রাইবার হইতে সময় লাগে 2 বছর 2 মাস। তারপরে 2016 সালের জুলাই মাসে সে 1 লাখ সাবস্ক্রাইবার গেইন করে। পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবারের 1 লাখ সাবস্ক্রাইবার পাইতে সময় লাগলো প্রায় 4.5 বছর। তারপরে তো শুধুই খেলা হইছে। মিস্টার বিস্টের সাবস্ক্রাইবার এখন 509 মিলিয়ন। এইদিকে আবার সাকলাইন খান মাত্র একটা ভিডিও দিয়েই আগুন লাগাই দিল। তার এডুকেশন ট্র্যাপের ভিডিওটা থেকেই 1 লাখ সাবস্ক্রাইবার গেইন হয়ে যায়। একটা ভিডিও থেকেই 1 লাখ সাবস্ক্রাইবার কেমনে কি ভাই? এইখানে একটা বিরাট বড় সিক্রেট আছে বস, একটু পরে বলতেছি। এখন কথা হচ্ছে, জীবনে কখনো না কখনো একটা ইউটিউব চ্যানেল খোলার প্ল্যান করছো তুমি, হয়তো 2-3টা ভিডিও আপলোড করছো, কিন্তু তারপরে আর কোনো খোঁজ নাই। আজকে আমার একটা কথা শুনে রাখো বস, 2026 সালে আসে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করাটা তোমার বেস্ট ডিসিশন হইতে পারে। 2026 সালে এই ক্রিয়েটর ইকোনমি অলরেডি $300 বিলিয়ন ইন্ডাস্ট্রি, আর 2030 সালের মধ্যে এটা 1 ট্রিলিয়নের কাছাকাছি পৌঁছে যাবে। বড় বড় কোম্পানিগুলা তাদের প্রোডাক্ট প্রমোশনের জন্য ক্রিয়েটরদের পিছনে কোটি কোটি টাকা ঢালতেছে। আর এই কন্টেন্ট ক্রিয়েশন এমন একটা জার্নি যেখানে তুমি সত্যিকারের ফ্রিডম পাবে, নিজের ইচ্ছা মতো জীবনটা সাজাইতে পারবে। টাকা পয়সা তো আসবেই, তার পাশাপাশি তোমার একটা লয়াল অডিয়েন্স ক্রিয়েট হবে। এই জার্নিতে তুমি অসংখ্য মানুষের ভালোবাসা, সম্মান আর বিশ্বাস অর্জন করতে পারবে, যেগুলো অন্য কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। কিন্তু একটা ঝামেলা আছে বস, এই মুহূর্তে দুনিয়ায় প্রায় 115 মিলিয়ন ইউটিউব চ্যানেল আছে। এর মধ্যে 90% চ্যানেল কখনো 1000 সাবস্ক্রাইবার পার করতে পারে না। মাত্র 6% চ্যানেল মনিটাইজড হয়, 0.6% চ্যানেল একটা সিলভার প্লে বাটন পর্যন্ত যাইতে পারে, আর মাত্র 0.05% এরও কম চ্যানেল 1 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করতে পারে। কম্পিটিশন অনেক বেশি বস। এই 115 মিলিয়ন ইউটিউব চ্যানেলের ভিড়ে তুমি যদি আজকে একটা নতুন চ্যানেল শুরু করতে চাও, তাহলে শুধু র্যান্ডমলি ভিডিও আপলোড করলে হবে না। একটা প্রপার স্ট্র্যাটেজি ছাড়া ইউটিউবে গ্রো করা এখন প্রায় অসম্ভব। হয়তো তুমি একটা জিনিস লক্ষ্য করছো, অনেক ছোট ছোট চ্যানেল এখন লাখ লাখ ভিউ পাচ্ছে, অথচ 1-2 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকা অনেক বড় চ্যানেলে ভিউ আসতেছে 40 থেকে 50 হাজার। কারণ 2026 সালে ইউটিউবের অ্যালগরিদম আর আগের মতো নাই, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। যার সাবস্ক্রাইবার বেশি সে বেশি ভিউ পাবে, এই রুল এখন আর চলে না। তুমি যদি এই ব্যাপারগুলো প্রপারলি না বুঝো, তাহলে তুমি মাসের পর মাস ভিডিও বানাইতে থাকবে, কিন্তু কোনো রেজাল্ট আসবে না। শেষ পর্যন্ত যায় তুমি ডিপ্রেসড হয়ে ভিডিও বানানোই বন্ধ করে দিবে, যেটা আমি হইতে দিচ্ছি না বস। তোমার মেইন সমস্যাটা হইলো তুমি 2026 এর গেম খেলতেছো 2022 এর রুল দিয়ে। এই কন্টেন্ট ক্রিয়েশনে আসে আমি যতটুকু নলেজ গেইন করছি, যেসব জায়গায় ভুল করছি, আজকে সব তোমাদের সামনে তুলে ধরবো। এই ভিডিওটা দেখার পর তোমার আর কোনো কনফিউশন থাকবে না বস। শুধু একটা রিকোয়েস্ট, তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখিও। আরেকটা ব্যাপার, আমি কিন্তু ভিডিওতে সাবস্ক্রাইব করার কথা খুব একটা বলি না, কিন্তু আজকে বলতেছি। বেশিরভাগ মানুষ জীবন নিয়ে অনেক ডিপ্রেসড, কারণ তারা প্রতিদিন এমন কাজগুলা করতেছে যেগুলো তারা মনে প্রাণে ঘৃণা করে। না চাইতেও প্রতিদিন স্কুল, কলেজ, ভার্সিটি অথবা অফিসে যাওয়া লাগে আমাদের। নিজের ইচ্ছার বিরুদ্ধে বছরের পর বছর চলতে চলতে অনেক মানুষ নিজের জীবনের পারপাসটাই হারায় ফেলে। এই মানুষগুলা কোনো মতো বাঁচে আছে, কিন্তু আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আবার ঘুরে দাঁড়ানোর সাহস পাক। যার যেই কাজটা করতে ভালো লাগে সে যেন সেই কাজটা করে শান্তিতে থাকতে পারে। এই জন্য আমাদের কমিউনিটি বড় করতে হবে বস, তোমার সাহায্য দরকার। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তোমার মাত্র 1 সেকেন্ড সময় লাগবে, কিন্তু এই 1 সেকেন্ড সময়ের বিনিময়ে আমি আরো বেশি মানুষের কাছে পৌঁছাইতে পারবো ইনশাআল্লাহ। এখন চলো আজকের টপিকে ফেরত যাই। চ্যাপ্টার 1, দ্য রুলস অফ ইউটিউব। তোমাকে প্রথমে এইটা বুঝতে হবে যে ইউটিউব কিভাবে আর্ন করে। ধরো আমি আমার প্রোডাক্টের অ্যাড দেখানোর জন্য ইউটিউবকে 100 টাকা দিলাম। এখন এই 100 টাকা থেকে ইউটিউব 55 টাকা দিবে সেই ক্রিয়েটরকে যার ভিডিওতে আমার অ্যাডটা দেখানো হয়েছে, আর বাকি 45 টাকা ইউটিউব নিজের কাছে রাখবে। অর্থাৎ ইউটিউবের ইনকাম আসে অ্যাডভার্টাইজারদের কাছ থেকে। এখন কথা হচ্ছে, মানুষ যত বেশি সময় ইউটিউবে থাকবে তাকে তত বেশি অ্যাড দেখানো যাবে, আর দিন শেষে ইউটিউবের রেভিনিউ বাড়তে থাকবে। এই কারণে ইউটিউব চেষ্টা করে তোমাকে আরো বেশি সময় প্ল্যাটফর্মে ধরে রাখতে। কারণ তুমি যদি 5 মিনিটের বদলে 1 ঘন্টা ইউটিউবে স্পেন্ড করো, তাহলে তোমাকে আরো বেশি অ্যাড দেখানো যাবে, আর এই ক্ষেত্রে ইউটিউব আর কন্টেন্ট ক্রিয়েটর দুইজনেরই ইনকাম বাড়বে। এই একটা জিনিস ঠিকমতো বুঝতে পারলেই খেলা হয়ে যাবে বস। কিন্তু একটা ঝামেলা আছে, ইউটিউবের অ্যাডের টাকা তো হারাম, কিন্তু আমি অ্যাডের টাকা নিলাম না। আমার আরো অনেক উপায় আছে ইউটিউব থেকে আর্ন করার। সেই উপায়গুলো যদি তুমি জানতে চাও, তাহলে কমেন্টে লিখো বস, আমি একটা ভিডিও বানাই দিব ইনশাআল্লাহ। তো আমি কি বললাম, ইউটিউবের একটাই গোল, তার ভিউয়ারকে স্যাটিসফাই করা। কারণ একজন ভিউয়ার যত বেশি স্যাটিসফাইড হবে, সে তত বেশি সময় ইউটিউবে থাকবে। অনেকে ইউটিউবিং শুরু করার আগে ভাবে যে আমার তো একটা ভালো ক্যামেরা নাই, আমার তো একটা ভালো মাইক নাই, আমি আগে এগুলা কিনি
তারপরে শুরু করব। বস, ইউটিউবে এইসব জিনিসের ভ্যালু সবচেয়ে কম। এমন অনেক ক্রিয়েটার আছে যাদের ভালো ক্যামেরা নাই, যাদের ভালো স্টুডিও সেটআপ নাই, কিন্তু তাদের ভিডিওতে লাখ লাখ ভিউ হয়। এই ছেলেটাকে দেখো, তার এই ভিডিওতে প্রায় 1 মিলিয়ন ভিউ হইছে। তার কিন্তু কোনো ভালো সেটআপ নাই, সে ভিডিওতে খুব হাইফাই এডিটিংও করে না। এখন প্রশ্ন হইল, কেন তাহলে তার ভিডিওতে এত ভিউজ হচ্ছে? উত্তর একটাই বস, তার কথা বলার স্টাইল, তার কনফিডেন্স, তার স্টোরি টেলিং একদম অন্য লেভেলে। একটা কথা সব সময় মনে রাখবে, মানুষ তখনই তোমার কন্টেন্ট দেখবে যখন তারা নিজেদের লাইফের সাথে তোমার কন্টেন্টকে রিলেট করতে পারবে। এই ছেলেটাও সেম কাজটা করছে। একটা নর্মাল ছেলে তার ডে টু ডে লাইফে যে প্রবলেমগুলো ফেস করে, সে এই প্রবলেমগুলোর সলিউশন দিছে তার ভিডিওতে। এই কারণে মানুষ তার ভিডিওর সাথে প্রপারলি কানেক্টেড ফিল করতে পারছে। তুমি একটা নতুন চ্যানেল খুলছো, একটা ভিডিও আপলোড করলে, ধরো ইউটিউব প্রথমে সেই ভিডিওটাকে 100 জন মানুষের সামনে রাখলো। তাদের মধ্যে কেউ থাম্বনেইল দেখে তোমার ভিডিওতে ক্লিক করলো, কেউ আবার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলো, অনেকে তোমার ভিডিওতে কমেন্ট করলো, অনেকে তোমার ভিডিওটা শেয়ার করলো। এই সিগন্যালগুলো দেখেই ইউটিউব বুঝে যায় যে তোমার ভিডিওটা অনেক ভালো হয়েছে। তখন ধীরে ধীরে ইউটিউব এই ভিডিওটা আরো বেশি মানুষের সামনে পৌঁছে দেয়। তার মানে মেইন ব্যাপার হচ্ছে, তুমি যদি মানুষের অ্যাটেনশন ধরে রাখতে পারো, শুধু ইউটিউব না, তুমি যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক ভালো করতে পারবে। এইবার আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, এই বড় বড় কোম্পানিগুলা ইউটিউবারদের পিছনে এত কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে কেন? কারণ একজন ইউটিউবারের কাছে মানুষের অ্যাটেনশন আছে, আর একটা বিজনেসের সবচেয়ে মূল্যবান অ্যাসেট হইলো এই অ্যাটেনশন। যেইখানেই অ্যাটেনশন, সেইখানেই বিজনেস অপরচুনিটি। তাই তুমি যদি ইউটিউবে সাকসেসফুল হতে চাও, তোমাকে জাস্ট একটা জিনিস প্রপারলি শেখা লাগবে, মানুষের অ্যাটেনশন কিভাবে ধরে রাখতে হয়। কিন্তু তোমরা অনেকেই কনফিউজড হয়ে যাও যে ভাইয়া কি নিয়ে কন্টেন্ট বানাবো। এই প্রশ্নের উত্তর খুঁজতে তুমি একটা সিম্পল ফ্রেমওয়ার্ক ফলো করবে বস। তুমি তোমার ইউটিউবের টপিক বা নিশ সিলেক্ট করবে 3টা সার্কেলের ইন্টারসেকশন থেকে। সার্কেল 1, এমন একটা টপিক যেই টপিক নিয়ে আগামী 3 বছর কন্টেন্ট বানাইলেও তোমার আগ্রহ কমবে না। সার্কেল 2, এমন একটা টপিক যেটা মানুষ প্রতিদিন সার্চ করে, যেটা মানুষ সময় নিয়ে দেখে। কারণ শুধু তোমার ভালো লাগলে হবে না, অডিয়েন্সেরও ডিমান্ড থাকতে হবে। সার্কেল 3, এমন একটা টপিক যেখানে বিজনেস অপরচুনিটি আছে, কারণ ভবিষ্যতে তোমাকে কোনো একটা স্পন্সরশিপ অথবা কোনো একটা সার্ভিস সেল করার সুযোগ খুঁজতে হবে। যেই টপিকটা এই 3টা সার্কেলের মাঝখানে পড়বে, সেটাই হবে তোমার জন্য লং টার্মে সবচেয়ে পাওয়ারফুল নিশ। একবার নিশ সিলেক্ট করা হয়ে গেলে তোমার পরবর্তী কাজ হচ্ছে ভিডিওর টপিক খুঁজে বের করা। এখন আমি তোমাকে সবচেয়ে ইফেক্টিভ একটা স্ট্র্যাটেজি বলবো। যেই নিশে কাজ করতে চাও, সেই নিশের টপ ক্রিয়েটারদেরকে খুঁজে বের করো, তারপর তাদের চ্যানেলের সবচেয়ে পাওয়ারফুল ভিডিওগুলো অ্যানালাইজ করো। এইখানে আমি কিন্তু তোমাকে কারো ভিডিও কপি করতে বলতেছি না। কপি করলে হয়তো তোমার 2-1টা ভিডিও চলবে, কিন্তু তুমি কখনোই তোমার নিজের মতো একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবে না। তুমি তাদের কাছ থেকে আইডিয়া নিবে, তাদের ভিডিওর স্ট্রাকচারটা শিখবে, অডিয়েন্স কি পছন্দ করে সেইটা বুঝবে, তারপর সেই আইডিয়ার সাথে নিজের নলেজ, নিজের প্রেজেন্টেশন আর নিজের এক্সপেরিয়েন্সকে কানেক্ট করবে। ধরো তুমি বুক রিভিউ এর একটা চ্যানেল খুলতে চাচ্ছ, আর তোমার প্রথম ভিডিও হবে অ্যাটমিক হ্যাবিটস বইয়ের রিভিউ। এখন তুমি সরাসরি স্ক্রিপ্ট লিখতে বসে যাইও না, তুমি ইউটিউবে যায় সার্চ করো অ্যাটমিক হ্যাবিটস রিভিউ, তারপরে যেসব ভিডিওতে সবচেয়ে বেশি ভিউ আসছে সেগুলা মনোযোগ দিয়ে দেখো। তুমি অ্যানালাইজ করো যে ভিডিওটা এক্স্যাক্টলি কিভাবে শুরু হয়েছে, কোন কোন পয়েন্ট কভার করা হয়েছে, স্টোরি টেলিংটা কিভাবে করছে। মেইন কথা হচ্ছে তুমি পুরো ভিডিওটা ব্রেকডাউন করার চেষ্টা করবে, তারপরে সবকিছু বুঝে তুমি নিজের মতো করে তোমার ভিডিওর জন্য একটা প্ল্যান সাজায় ফেলো। এইভাবে কাজ করলে ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেক বাড়ে যাবে, কারণ এই ক্ষেত্রে তুমি এমন একটা স্ট্র্যাটেজি ফলো করতেছো, যে স্ট্র্যাটেজি ফলো করে অন্যান্য ক্রিয়েটাররা সাকসেস পাইছে। চ্যাপ্টার 2, দ্য ইউটিউব অ্যালগরিদম। এখন আমরা ডিটেইলসে বুঝবো যে ইউটিউব অ্যালগরিদম আসলে কিভাবে কাজ করে। ইউটিউবের কাজ কি বলতো? আমার সামনে এমন ভিডিওগুলা রাখা যেগুলা দেখলে আমি সবচেয়ে বেশি ইন্টারেস্টেড ফিল করব। তোমরা অনেকে মনে করো যে বেশি সাবস্ক্রাইবার মানেই বেশি ভিউ, কিন্তু রিয়েলিটি একদম আলাদা। ধরো তোমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, কিন্তু ইউটিউবের অ্যালগরিদম বুঝতে পারলো যে তোমার স্পেসিফিক একটা ভিডিও দেখতে মানুষ আগ্রহী না, তাহলে ওই ভিডিও আর বেশি মানুষের সামনে পৌঁছাবে না। আবার হইতে পারে তোমার মাত্র 10,000 সাবস্ক্রাইবার, কিন্তু তুমি এমন একটা ভিডিও আপলোড করছো যেটা মানুষ খুব বেশি পছন্দ করতেছে, তখন সেই ভিডিওটা আরো বেশি মানুষের কাছে ছড়ায় যাবে। এই পুরো ব্যাপারটা আমি তোমাকে টোটাল 5টা স্টেপে বুঝাচ্ছি বস। স্টেপ 1, ইউটিউব প্রথমে তোমার পুরো ভিডিওটা অ্যানালাইজ করে। তুমি একটা ভিডিও আপলোড করার পরে ইউটিউব তোমার থাম্বনেইল দেখে, তোমার টাইটেল দেখে, তুমি ভিডিওতে কি বলছো সেইটা দেখে, সবকিছু বুঝার পরে ইউটিউব একটা প্রোফাইল তৈরি করে। অর্থাৎ ইউটিউব এটা বোঝার চেষ্টা করে যে তোমার বানানো ভিডিওটা আসলে কি নিয়ে আর
কোন টাইপের অডিয়েন্সের সামনে ইউটিউব তোমার ভিডিওটা শো করবে। এরপরে আসে স্টেপ 2, সঠিক অডিয়েন্স খুঁজে বের করা। তোমার ভিডিওর টপিক বোঝার পরে ইউটিউব কিন্তু র্যান্ডম মানুষের সামনে তোমার ভিডিওটা শো করে না, বরং ইউটিউব এমন মানুষগুলোকে খুঁজে বের করে যারা আগে থেকেই সেম টাইপের কন্টেন্ট দেখতে পছন্দ করে। যেমন ধরো তুমি কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে একটা ভিডিও বানাইলে, তাহলে তোমার বানানো ভিডিওটা প্রথমে সেই টাইপের অডিয়েন্সের কাছে যাবে যারা কন্টেন্ট ক্রিয়েশন বা ইউটিউবিং নিয়ে আগ্রহী, যারা এই টাইপের কন্টেন্ট আগেও ইউটিউবে দেখছে। ইউটিউব চায় সঠিক মানুষের কাছে সঠিক ভিডিওটা পৌঁছে দিতে। এরপরে স্টেপ 3 হইলো প্রথম পারফরম্যান্স টেস্ট। এবার শুরু হয় আসল পরীক্ষা। ইউটিউব প্রথমে তোমার ভিডিওটা অল্প সংখ্যক মানুষের সামনে রেকমেন্ড করে। এইখানে ইউটিউব শুধু একটা জিনিস দেখতে চায় যে মানুষগুলা তোমার ভিডিওর প্রতি কিরকম রিয়্যাক্ট করতেছে। তারা কি থাম্বনেইল দেখে ক্লিক করতেছে, তারা কি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছে, তারা কি ভিডিওতে কোন রকম লাইক করতেছে অথবা কমেন্ট করতেছে, নাকি তারা ভিডিওটা শুরু করার কয়েক সেকেন্ডের মধ্যেই চলে যাচ্ছে। এই প্রথম টেস্টের রেজাল্টটাই ঠিক করে যে তোমার ভিডিওটা কি আরো বেশি মানুষের কাছে যাবে নাকি ওইখানে থামে থাকবে। এরপরে আসে স্টেপ 4, ভিউয়ার্সদের রিঅ্যাকশন অ্যানালাইসিস। চিন্তা করো ইউটিউব তোমার ভিডিওটা 100 জন মানুষের সামনে রাখছে, এর মধ্যে 10 জন মানুষ থাম্বনেইল দেখে সেটাতে ক্লিক করছে। তার মানে প্রথম ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে তোমার থাম্বনেইল, কারণ তোমার থাম্বনেইল আর টাইটেল দেখেই মানুষ ডিসাইড করবে যে সে তোমার ভিডিওতে ক্লিক করবে কি করবে না। এখন কথা হচ্ছে ভাই ঠিক আছে আমি তোমার ভিডিও দেখা শুরু করলাম, কিন্তু তুমি থাম্বনেইলে বলছো এক জিনিস আর ভিডিওতে দেখাইতেছো আরেক জিনিস, তাহলে তো আমি তোমার ভিডিওটা আর দেখবো না। তার মানে আমি তোমার ভিডিওতে ক্লিক করছি ঠিকই, কিন্তু আমি বেশিক্ষণ তোমার ভিডিওটা দেখি নাই, তুমি আমার অ্যাটেনশন ঠিকমতো ধরে রাখতে পারো নাই। অ্যাজ আ ভিউয়ার আমি তোমার ভিডিও দেখে স্যাটিসফাইড না। একজন ভিউয়ার তোমার থাম্বনেইলে ক্লিক করার পর থেকে শুরু করে কি কি করতেছে ইউটিউব সবকিছু অ্যানালাইজ করে। এই ডাটা থেকে সে ডিসিশন নেয় যে তোমার ভিডিওটা আরো কত মানুষের সামনে পৌঁছাবে। আরেকটা ব্যাপার চিন্তা করো, তোমার ভিডিও দেখে আমার খুব ভালো লাগলো, তাহলে আমি ভিডিওতে যাই একটা কমেন্ট করব, অথবা আমি তোমার ভিডিওতে একটা লাইক করে দিব। এমনও হইতে পারে যে আমি কোনো একটা ফ্রেন্ডকে তোমার ভিডিওটা শেয়ার করে দিলাম। এই ব্যাপারগুলা দেখেই ইউটিউব বুঝে যাবে যে তুমি সেরা একটা ভিডিও বানায় ফেলছো। এরপরে আসে স্টেপ 5, যেভাবে একটা ভিডিও ভাইরাল হয়। ধরো তোমার ভিডিওটা ইউটিউব প্রথমে 100 জন মানুষের সামনে রাখছে। এই 100 জনের মধ্যে বেশিরভাগ মানুষ তোমার ভিডিওর প্রতি একটা ভালো রিঅ্যাকশন দেখাইছে। তার মানে এখন 100 জন থেকে আরো নতুন 1000 জন মানুষের সামনে তোমার ভিডিওটা যাবে। ওই 1000 জনের কাছেও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আরো বেশি মানুষের সামনে তোমার ভিডিও যাবে। এইভাবেই ধীরে ধীরে একটা ভিডিও ভাইরাল হয়। তার মানে ব্যাপারটা একদম সহজ বস। ইউটিউব প্রথমে কিছু স্পেসিফিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা পৌঁছায় দিবে, তারপরে ইউটিউব সেই অডিয়েন্সগুলোর রেসপন্স অ্যানালাইসিস করবে। ধীরে ধীরে তোমার ভিডিওটা আরো বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। চ্যাপ্টার 3, দ্য সাইকোলজি অফ অ্যাটেনশন। এখন তুমি একটা জিনিস একটু চিন্তা করো তো, মানুষ কেন একটা স্পেসিফিক ভিডিওতে ক্লিক করে? ইউটিউব আমার সামনে বেশ কয়েকটা ভিডিও শো করতেছে, আমি কেন তোমার ভিডিওটাতেই ক্লিক করব? ইউটিউবে প্রতিদিন 2 কোটিরও বেশি ভিডিও আপলোড হয়। এই মুহূর্তে হাজার হাজার ক্রিয়েটর মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য কম্পিট করতেছে। এখন প্রশ্ন হইলো এত ভিডিওর ভিড়ে মানুষ কেন তোমার ভিডিওটাতেই ক্লিক করবে? তুমি কি ইউটিউবে যায় র্যান্ডম একটা ভিডিওতে ক্লিক করো? একদমই না। তোমার ব্রেন কয়েক সেকেন্ডের মধ্যেই একটা ডিসিশন নিয়ে ফেলে যে এই ভিডিওটা দেখলে আমার কি লাভ হবে। এখন এই লাভটা অনেক রকমের হইতে পারে। হয়তো তুমি নতুন কিছু শিখবে, হয়তো তোমার একটা স্পেসিফিক প্রবলেম সলভ হবে, হয়তো তোমার কোনো একটা কিউরিওসিটি মিটবে, হয়তো তুমি ইন্সপায়ার্ড হবে, হয়তো এমন কিছু জানবে যেটা তুমি আগে জানতে না। যেই ভিডিও এই প্রমিসগুলার অন্তত একটা ফুলফিল করতে পারে মানুষ সেই ভিডিওতেই ক্লিক করে। তার মানে মানুষের অ্যাটেনশন ধরার প্রথম উপায় হচ্ছে একটা সেরা থাম্বনেইল। তোমার থাম্বনেইলটা দেখে একজন ভিউয়ার কয়েক মিলি সেকেন্ডের মধ্যে ডিসিশন নেবে যে সে তোমার ভিডিওতে ক্লিক করবে কি করবে না, কারণ তার সামনে হাজার হাজার ভিডিওর অপশন পড়ে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি সেরা একটা থাম্বনেইল বানাইলে, আমি তোমার থাম্বনেইল দেখে তোমার ভিডিওতে ক্লিক করলাম। এখন ভিডিওর শুরুর কয়েক সেকেন্ড অনেক ইম্পর্টেন্ট বস। এই জন্য যখন তুমি একটা ভিডিওর ইন্ট্রো বানাবে তখন তুমি 4টা জিনিস মাথায় রাখবে। নাম্বার 1, তুমি থাম্বনেইলে যে প্রমিসটা করছো সেটা কনফার্ম করো। অনেকে থাম্বনেইলে আজগুবি জিনিস দিয়ে রাখে যেন মানুষ সেটা দেখে ক্লিক করে, কিন্তু থাম্বনেইলের সাথে ভিডিওর টপিকের কোনো মিল নাই। এই জন্য ভিডিওর প্রথম 5 সেকেন্ডেই আমাকে একটা জিনিস ক্লিয়ার করতে হবে, থাম্বনেইলে আমি যা দেখাইছি আমার ভিডিওর টপিকটাও সেম। এরপরে নাম্বার 2 হচ্ছে কেন একজন ভিউয়ার তোমার পুরো ভিডিওটা দেখবে সেটা তুমি ক্লিয়ার করো। এই ক্ষেত্রে তোমার ভিডিওটা না দেখলে আমি কি কি জিনিস মিস করব তুমি সেইটা আগে বলে দাও। তুমি আমার মনে এমন একটা ফিলিং তৈরি করে দাও যে তোমার ভিডিওটা যদি আমি না দেখি তাহলে আমার একটা লস হয়ে যাবে। নাম্বার 3 হচ্ছে তোমাকে কিউরিওসিটি তৈরি করতে হবে। তোমার ভিডিওর শুরুতে তুমি একটা প্রশ্ন করবে অথবা একটা রহস্য তৈরি করবে যেইটার উত্তর তুমি ভিডিওর পরে দিবে। এই উত্তরটা
আমি যতক্ষণ পাবো না আমার ব্রেন ততক্ষণ কিন্তু তোমার ভিডিও দেখতে চাইবে। এরপরে 4 নাম্বার হচ্ছে একটা ভিউয়ার কি শিখবে সেটা বলে দাও। তোমার পুরো ভিডিওর একটা সামারি ইন্ট্রোতে রাখবা, তাহলে একজন ভিউয়ার বুঝবে যে সামনে আসলে কি কি জিনিস আসতেছে, আর এইভাবে তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার সম্ভাবনা আরো বাড়ে যাবে। এখন ধরো দুইটা টাইটেল আছে, একটাতে বলা ইউটিউব টিপস ফর বিগিনার, আরেকটা ভিডিওর টাইটেলে বলা যে আমি যদি আজকে 0 সাবস্ক্রাইবার নিয়ে ইউটিউব শুরু করতাম তাহলে আমি এই 7টা কাজ করতাম। এখন তুমি আমাকে বলো যে তুমি কোনটাতে ক্লিক করবে? অবশ্যই দ্বিতীয়টা, কারণ দ্বিতীয়টা শুধু আমাকে একটা ইনফরমেশন প্রোভাইড করতেছে না, এইটা আমাকে একটা স্টোরি বলতে চাচ্ছে। এই টাইটেলটা দেখে আমার মধ্যে একটা কিউরিওসিটি বিল্ড হচ্ছে, টাইটেলটা দেখে আমার ব্রেইন একটা নলেজ গ্যাপ অনুভব করতেছে যে আসলে কোন 7টা কাজের কথা বলা হচ্ছে। তাই বস, পৃথিবীর সব ভাইরাল ভিডিও এই সেম সাইকোলজিটা ইউজ করে। তোমাকে প্রপারলি কিউরিওসিটি বিল্ড করতে শিখতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে তোমার ভিডিও তখনই আরো বেশি মানুষের কাছে পৌঁছাবে যখন তোমার ভিডিওটা মানুষ নিজের ইচ্ছায় শেয়ার করবে। তুমি একটু নিজে চিন্তা করো তো, একটা ভিডিও মানুষ কেন শেয়ার করে? মানুষ শুধু কোনো একটা ইনফরমেশন শেয়ার করে না, মানুষ শেয়ার করে কোনো একটা রিলেটেবল কন্টেন্ট, যেই কন্টেন্টের সাথে সে নিজেকে রিলেট করতে পারে, যেই কন্টেন্ট শেয়ার করলে তার নিজের কাছেই নিজেকে স্মার্ট বা কুল মনে হয়, যেই কন্টেন্ট সে তার কোনো একটা বন্ধুর কাছে পৌঁছে দিতে চায়। তাই এমন কন্টেন্ট বানাও যেটা দেখে মানুষের মাথায় জাস্ট একটা কথাই আসবে যে এই ভিডিও আরো বেশি মানুষের দেখা উচিত। আমার ভিডিওটাও তোমার কোনো একটা ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও বস। এরপরে চ্যাপ্টার 4, দা উইনিং স্ট্র্যাটেজি। এখন ধরো আমি আজকে একদম 0 থেকে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চাচ্ছি, তাহলে আমি কি করতাম? এখন আমি তোমাকে সেইটা বলবো। স্টেপ 1, একটা প্রবলেম চুজ করো। নতুন ক্রিয়েটারদের একটা বড় সমস্যা হইলো তারা একসাথে অনেক কিছু ট্রাই করতে যায়। টেকনোলজি নিয়ে ভিডিও বানাচ্ছে, গেমিং নিয়ে ভিডিও বানাচ্ছে, ফিটনেস নিয়ে ভিডিও বানাচ্ছে, এইভাবে তারা বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরির ভিডিও বানায়। তোমাকে সব সময় একটা প্রশ্নের উত্তর খুঁজতে হবে, তোমার কন্টেন্ট কি আসলেই মানুষের কোনো স্পেসিফিক প্রবলেম সলভ করতেছে? কারণ মানুষ ইউটিউবে র্যান্ডম একটা ভিডিও দেখতে আসে না। কেউ ইউটিউবে আসে নতুন কিছু শিখতে, কেউ আসে একটু এন্টারটেইনমেন্টের জন্য, কেউ আসে তার লাইফ ইমপ্রুভ করার জন্য। সো তুমি এই মানুষগুলার কোন প্রবলেমটা সলভ করতেছো, এই প্রশ্নের একটা ক্লিয়ার উত্তর থাকা লাগবে। কারণ যতদিন মানুষের প্রবলেম থাকবে ততদিন তোমার কন্টেন্টের আইডিয়ার কোনো অভাব হবে না। স্টেপ 2, একটা নির্দিষ্ট অডিয়েন্সের জন্য ভিডিও বানাও। অনেকে কি করে জানো? সবাইকে টার্গেট করে ভিডিও বানায়। তাই এটা খুঁজে বের করো যে তোমার আইডিয়াল ভিউয়ার কারা, তার বয়স কত, সে কোথায় থাকে, সে কি নিয়ে স্ট্রাগল করতেছে, সে লাইফে কি অ্যাচিভ করতে চাচ্ছে। এই প্রশ্নের উত্তরগুলো তোমাকে খুঁজতে হবে, কারণ তুমি যত ভালোভাবে তোমার অডিয়েন্সকে বুঝতে পারবে তারা তত বেশি তোমার সাথে কানেক্টেড ফিল করবে। তখন তার মনে হবে যে আরে এই ভিডিওটা তো আমার জন্যই বানানো। স্টেপ 3, র্যান্ডম ভিডিও না বানায় ভিডিওর সিরিজ বানাও। ওই যে প্রথমে বললাম র্যান্ডম যে কোনো টপিকে ভিডিও বানানো যাবে না। তুমি এমন ভাবে ভিডিওগুলো বানাবে যেন তোমার একটা ভিডিও দেখার পরে অডিয়েন্স তোমার পরের ভিডিওর জন্য অপেক্ষা করে। এই কারণে বলতেছি যে ভিডিওর সিরিজ বানাইতে হবে, আলাদা আলাদা প্লেলিস্ট বানানো লাগবে। ধরো তুমি ইউটিউবে মানুষকে ভিডিও এডিটিং শিখাইতে চাচ্ছ, সো ভিডিও এডিটিং এর একটা প্লেলিস্ট বানাও। এই ক্ষেত্রে একটা ভিডিও শেষ করার পরে মানুষ পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবে, আর একটা প্লেলিস্টের মাধ্যমে তুমি অ্যাকচুয়াল ভ্যালু প্রোভাইড করতে পারবে। আর এইভাবে অ্যালগরিদম বুঝে যাবে যে তোমার ভিডিওতে রিটার্নিং অডিয়েন্স আসতেছে। স্টেপ 4, অ্যানালিটিক্স থেকে শিখো। একটা ভিডিও আপলোড করলেই কিন্তু তোমার কাজ শেষ না, এরপরেও তোমার অনেক কাজ আছে। একটা ভিডিওর অ্যানালিটিক্স গুলো বোঝা অনেক জরুরি বস। এখন কিন্তু ইউটিউবে 2টা থাম্বনেইল অথবা 2টা টাইটেল দিয়ে টেস্ট করা যায় যে কোনটা বেশি চলতেছে। কয়েকটা ভিডিও আপলোড করার পরেই তুমি বুঝে যাবে যে কোন টপিকগুলো বেশি চলতেছে, কোন টপিকগুলো মানুষ বেশি পছন্দ করতেছে। এই অ্যানালিটিক্স থেকে পাওয়া ডাটাগুলা তোমাকে একটা ডিরেকশন দিবে যে তোমার আসলে কোন সেক্টরগুলোতে ইমপ্রুভ করা উচিত। সবাই অবশ্যই ইউটিউব স্টুডিও ইউজ করবা, এইটার কোথায় কি আছে সবকিছু বুঝার চেষ্টা করো। স্টেপ 5, কনসিস্টেন্সি মেইনটেইন করতে হবে। এখন তো রিল অনেক চলতেছে, আমার একটা কথা শুনো, আগামী 100 দিনের জন্য প্রতিদিন তুমি ইউটিউবে একটা করে রিল আপলোড করবে। কোন সময় আপলোড করবো ভাই? তুমি সন্ধ্যা 6টার পরে আপলোড করো, আর প্রত্যেকটা রিলে নিজের কোয়ালিটি ইমপ্রুভ করার ট্রাই করবে। কালকের রিলটার থেকে আজকের রিল যেন বেটার হয়। আর লং ফর্ম কন্টেন্ট বা বড় ভিডিওর ক্ষেত্রে আমি তোমাকে একটা জিনিস সাজেস্ট করব বস, যারা নতুন শুরু করতেছো প্রতি সপ্তাহে অন্তত একটা করে বড় ভিডিও আপলোড করবে। এই সপ্তাহে শুক্রবার আপলোড করলা, পরের সপ্তাহে সোমবার, এইভাবে হবে না। স্পেসিফিক একটা দিন চুজ করো তোমার সুবিধা মতো। তবে বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার আপলোড করা বেটার, কারণ এই দিনগুলোতে মানুষের ছুটি থাকে। যেমন আমার চ্যানেলটা শুরু করার পরে আমি চেষ্টা করছি প্রতি শুক্রবার 3টার দিকে ভিডিও আপলোড করতে। এটা তোমরাও ট্রাই করে দেখো। চিন্তা করো তো, শুক্রবার 3টার সময় ইউটিউবে সবচেয়ে বেশি ট্রাফিক থাকে, মানুষ নামাজ পড়ে আসে, বাসায় একটু রিল্যাক্স করে। তুমি জাস্ট কনসিস্টেন্সি মেইনটেইন করে ভিডিও আপলোড করা শুরু করো, তোমার
ভিডিও ভাইরাল হবেই, শুধু একটু ধৈর্য ধরতে হবে। স্টেপ 6, নিজের একটা ব্র্যান্ড তৈরি করো। এই ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট বস। শুধু র্যান্ডম ভিডিও আপলোড করে কোনো লাভ নাই, তোমাকে নিজের একটা পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েট করতে হবে। ইউটিউব চ্যানেল শুরু করার সময় এই বিষয়টা মাথায় রাখবা যে তুমি ফিউচারে কি নিয়ে বিজনেস করতে চাও বা কোন সেক্টরে কাজ করতে চাও। সেই ব্যাপারটাকে তুমি যদি তোমার ইউটিউব চ্যানেলের সাথে ইন্টিগ্রেট করতে পারো তাহলে তো একদম সেরা হবে বস। এখন আমরা শেষ চ্যাপ্টারে চলে আসছি বস, চ্যাপ্টার 5, দ্য ক্রিয়েটর মাইন্ডসেট। এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এইটা। ভিডিওর শুরুতে আমি সাকলাইন খানের একটা সিক্রেটের কথা বলছিলাম, মনে আছে? যে সাকলাইন খান মাত্র একটা ভিডিও দিয়ে ইউটিউব কাঁপায় ফেলছে, কিন্তু বস ওইটা তার প্রথম চ্যানেল ছিল না। এর আগেও সে আরো অসংখ্যবার চেষ্টা করছে, সে ফেল করছে, ভুল করছে, ওই ভুলগুলা থেকে শিখছে। তারপরে সাকলাইন খান তার সব এক্সপেরিয়েন্স আর নলেজ অ্যাপ্লাই করছে এই ভিডিওটাতে, আর এই একটা ভিডিও তার জন্য পুরো গেম চেঞ্জ করে দিছে। এখন কথা হচ্ছে বস, একটা 20-25 মিনিটের ভিডিওতে সবকিছু কভার করা সম্ভব না, তাই আমি তোমাদের জন্য একটা লাইভ কন্টেন্ট ক্রিয়েশন ওয়ার্কশপের আয়োজন করতেছি। এটা কমপ্লিটলি ফ্রি বস। জয়েন করতে চাইলে ভিডিওটা শেষ করে কমেন্ট সেকশনে চলে যাবা, ওইখানে দেখবা যে একটা ফর্মের লিংক দেয়া আছে, সেই ফর্মটা ফিল আপ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। ওয়ার্কশপে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। এখন একটু চিন্তা করে দেখো তো, আমি তোমাকে বললাম না যে প্রত্যেক সপ্তাহে একটা করে বড় ভিডিও আপলোড করতে হবে? প্রতি সপ্তাহে একটা করে বড় ভিডিও মানে এক বছরে টোটাল 52টা ভিডিও। তুমি বুঝতেছো 52টা ভিডিও মানে 52টা সুযোগ। তোমার প্রত্যেকটা ভিডিও যদি আগের ভিডিওর থেকে মাত্র 1% বেটার হয় তাহলে বছর শেষে তুমি সেরা একজন ক্রিয়েটর হয়ে যাবে ইনশাআল্লাহ। আবার ধরো যে তুমি আজকের পুরো ভিডিওটা দেখলে, সবকিছু বুঝলে, কিন্তু কোনো অ্যাকশন নিলে না, কারণ তোমার কাছে একটা ভালো ক্যামেরা নাই, তোমার কাছে একটা ভালো মাইক্রোফোন নাই। তুমি ভাবতেছো যে আমি ভিডিও বানাবো, এই ভিডিও দেখে আবার লোকে কি বলবে। তুমি তো এখন টাইম ম্যানেজ করতে পারতেছো না, তুমি একটা পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা করতেছো। এরকম করতে থাকলে আজকে থেকে 1 বছর পরে কি হবে জানো? তুমি একদম আজকের মতোই থাকবা। তুমি আবারও অন্য কারো সাকসেস দেখে বলবা যে ওর তো ভাগ্য ভালো ছিল, কিন্তু সত্যি কথাটা হইলো বস, ওর ভাগ্য ভালো ছিল না, ওই শুধু তোমার থেকে 1 বছর আগে শুরু করছিল। আর একটা রিয়েলিটি বলি বস, তোমার প্রথম ভিডিওতে ভিউজ আসলো মাত্র 20টা, তুমি রেগুলার ভিডিও আপলোড করতেছো, কিন্তু তোমার ভিডিওতে কোনো ভিউজ আসতেছে না। তখন এক সময় যায় মনে হবে যে থাক, এগুলো আমার জন্য না। মনে রাখবে বস, ইউটিউবে ভিডিও বানানো শুধু ভিউসের জন্য না। তুমি যদি ইউটিউবে 20টা ভিডিও আপলোড করো, এই 20টা ভিডিও তোমাকে বদলে দিবে। যেই মানুষটা কখনোই ক্যামেরার সামনে কথা বলতে পারতো না, 20 নাম্বার ভিডিওতে সে ক্যামেরার সামনে বসে কনফিডেন্টলি কথা বলবে। প্রথম ভিডিওর থাম্বনেইল বানাইতে যার ঘন্টার পর ঘন্টা সময় লাগে গেছিল, 20 নাম্বার ভিডিওর থাম্বনেইলটা সে কয়েক মিনিটেই বানায় ফেলছে। 20 নাম্বার ভিডিওটাতে তুমি শুধু একজন ভালো ক্রিয়েটর হবে না বস, তুমি একজন কনফিডেন্ট মানুষ হবে। এই পুরো জার্নিতে তুমি সম্পূর্ণ আলাদা একটা মানুষ হয়ে যাবে যে নিজের কথার উপরে বিশ্বাস করে। আরেকটা ব্যাপার আমি তোমাকে বলে দিতে চাই, পরিবার হয়তো তোমাকে এইসব বিষয়ে একদম সাপোর্ট করবে না। তুমি একটা ভিডিও শুট করার পরে সারা রাত জাগে এডিট করতেছো, হঠাৎ করে তোমার বাবা অথবা মা এসে বলতে পারে যে এইসব কি করতেছিস, পড়াশোনা তো করিস না, এগুলোর কোনো ফিউচার আছে? তখন তোমার মেজাজ খারাপ লাগতে পারে। এইরকম সময় কখনো মাথা গরম করবে না বস। তোমার যদি নিজের উপর এই বিশ্বাসটা থাকে যে তুমি যেটা করতেছো সেটা একদম ঠিক, তাহলে চুপচাপ কাজ করে যাও, কাউকে কোনো উত্তর দেওয়ার দরকার নাই। কয়দিনই বা লাগবে রে? 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, তবু তোমার একটা ভিডিও কি ভাইরাল হবে না? অবশ্যই হবে। সবাই তো বলে কনসিস্টেন্সি ইজ দ্য কি। আমরা তো কত কাজই শুরু করি, শেষ কয়জন করি বলো তো? কাজটা শুরু করা পর্যন্তই থাকে যায়। আর সব সময় মনে রাখবা বস, তোমার কাছে সব সময় দুইটা অপশন থাকে, রিস্ক অর রিগ্রেট। তুমি যদি আজকে রিস্ক না নাও তাহলে সারাটা জীবন তোমাকে একটা রিগ্রেটের মধ্যে কাটাইতে হবে, সারা জীবনই তোমাকে একটা প্রেসারের মধ্যে থাকতে হবে। জীবন মানেই তো পরীক্ষা, কিন্তু এত কিছুর ভিড়েও নিজের যেটা ভালো লাগে সেইটার জন্য সময় বের করতে হবে। একটা ভিডিও শুট করা থেকে আপলোড হওয়া পর্যন্ত অনেক কাজ করা লাগে, অনেক পরিশ্রমের ব্যাপার, এগুলা সবাই করতে পারবে না। যখন মানুষ তোমার ভিডিও দেখে কমেন্ট করবে যে মামা সেরা ভিডিও বানাইছো, তখন তুমি আবার নতুন করে কাজ করার মোটিভেশন খুঁজে পাবে। আর এই ব্যাপারগুলা কাউকে এক্সপ্লেইন করার দরকার নাই রে, চুপচাপ একটা চ্যানেল শুরু করে দাও। ফেসবুকে যায় অ্যানাউন্স করার দরকার নাই যে আমি একটা চ্যানেল খুলছি, আমাকে সাবস্ক্রাইব করো। আসলে খুব কম মানুষ তোমাকে সাপোর্ট করবে, খুব কম মানুষ তোমার পাশে দাঁড়াবে। আমি যখন ইউটিউব শুরু করছিলাম তখন আমার সবচেয়ে বড় মোটিভেশন ছিল আমার দাদু। ছোটবেলা থেকে আমার দাদু প্রত্যেকটা কাজে আমাকে খুবই সাপোর্ট করছে। আমি চাইতেছিলাম যে আমার যখন 1 লাখ সাবস্ক্রাইবার হবে, আমার প্লে বাটনটা আমার দাদুর হাতে দিয়ে একটা ছবি তুলবো। বস, আমার যখন 99,000 সাবস্ক্রাইবার, সেই দিন আমার দাদু মারা যায়। আমার দাদুর জন্য সবাই দোয়া করিও। আর একটা জিনিস আমি বলতে চাই, থ্যাংক ইউ বস। শুরু
শুরু থেকে তোমরা আমাকে মারাত্মকভাবে সাপোর্ট করছো। আমি যখন নিজে ডিমোটিভেটেড হয়ে যাই তোমাদের কমেন্টগুলো দেখি, আমিও চাই সবার জন্য সেরা কিছু করতে। শেষে শুধু একটা জিনিস বলবো, এই পৃথিবীর মানুষ অনেক স্বার্থপর, কিন্তু চিন্তা করে দেখো তো, অজস্র পাপ করার পরেও আমি যখন আল্লাহর দরবারে আসি, আল্লাহ আমাকে ফিরাই দেন না কখনো, তিনি আমাকে মাফ করে দেন। প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলছি, আজকেও বলতেছি, নামাজটা ঠিক মতো পড়িও বস। আমাদের জীবনটা কিন্তু অনেক ছোট, চেষ্টা করবা মানুষের জন্য কিছু করতে। যেই দিন ভালো একটা পর্যায়ে যাবা, তখন যদি তোমার কাছে কেউ সাহায্যের জন্য আসে, সেই হাতকে কখনো ফিরাই দিবা না বস। দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।